আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তপন কুমার মণ্ডল, প্রভাষক হিসাব বিজ্ঞান, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, চড়াইকোল, কুমারখালী, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ থেকে আলোচনা করব। হিসাবের প্রাথমিক বহি, অর্থাৎ হিসাবের প্রাথমিক বহি কোনটি তোমরা কি জানো? জার্নাল বা জাবেদা। জাবেদাকে হিসাবের প্রাথমিক বহি বলা হয়ে থাকে। হিসাবের দ্বিতীয় বহি কি বলতে পারবে? আমরা হিসাবের দ্বিতীয় বহি কি সেটা জেনে নেই। লেজার, বাংলায় এটাকে খতিয়ান বলে। অর্থাৎ হিসাবের প্রাথমিক বহি জাবেদা আর হিসাবের দ্বিতীয় বহি খতিয়ান। আমাদের আজকের পাঠ খতিয়ান, ইংরেজিতে এটাকে লেজার বলে। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা খতিয়ান কি তা বলতে পারবে, খতিয়ানের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, খতিয়ানের শ্রেণী বিভাগ করতে পারবে, খতিয়ানের টি ছক ও চলমান জের ছক অঙ্কন করতে পারবে, লেনদেন সমূহের খতিয়ানভুক্তকরণ শিখবে। খতিয়ান কাকে বলে? হোয়াট ইজ লেজার? লেনদেন প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করার পর শ্রেণীবদ্ধ ও সারিবদ্ধভাবে পৃথক পৃথক শিরোনামে স্থায়ী ও পাকাভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। তোমরা সংজ্ঞাটা দেখলে, প্রাথমিকভাবে লেনদেনগুলোকে জাবেদায় লেখা হয়, তারপর শ্রেণীবদ্ধ সারিবদ্ধভাবে আলাদা আলাদা শিরোনামে স্থায়ীভাবে যে বইতে লেখা হয় তার নাম খতিয়ান। এখন দেখি খতিয়ানের বৈশিষ্ট্য কি কি। খতিয়ানে প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। খতিয়ানে সংরক্ষিত হিসাব প্রস্তুতে টি ছক বা চলমান জের ছক অনুসরণ করা হয়। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক হিসাবে কাজ করে। খতিয়ানে লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়। খতিয়ান হতে প্রাপ্ত উদ্বৃত্ত সংরক্ষিত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে সহায়তা করে। খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয়। আমরা এবার দেখি খতিয়ানের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। খতিয়ানকে প্রথমে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ব্যক্তিক খতিয়ান, আরেকটি হচ্ছে অব্যক্তিক বা সাধারণ খতিয়ান। ব্যক্তিক খতিয়ানকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে দেনাদার খতিয়ান, আরেকটি হচ্ছে পাওনাদার খতিয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো বিষয়টি, যে খতিয়ানকে আমরা প্রথমে দুইটি ভাগে ভাগ করেছি। তার ভিতর ব্যক্তিক খতিয়ান হচ্ছে দেনাদার খতিয়ান বা পাওনাদার খতিয়ান, আর অব্যক্তিক বা সাধারণ খতিয়ানকে আমরা আরো দুইটি ভাগে ভাগ করব। অব্যক্তিক বা সাধারণ খতিয়ানকে দুইটি ভাগে ভাগ করব কি কি? একটি হচ্ছে প্রাইভেট খতিয়ান, আরেকটি হচ্ছে নামিক খতিয়ান। এখন আমরা দেনাদার খতিয়ান এবং পাওনাদার খতিয়ান, এই দেনাদার বলতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামকে বোঝায়,
আর পাওনাদার খতিয়ান বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামকে বোঝায়। তাহলে এই দুটো খতিয়ান থেকে আরও একটি খতিয়ান আমরা ভাগ করতে পারি, তার নাম সহকারী খতিয়ান। যেমন রহিম হিসাব, করিম হিসাব, পবিত্র হিসাব, আরাধ্যা হিসাব ইত্যাদি। এখন দেখি ব্যক্তিক খতিয়ান কি। যে খতিয়ানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবগুলো লিখিত থাকে তাকে ব্যক্তিক খতিয়ান বলে। ধারে ক্রয় ও বিক্রয়ের সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব এই খতিয়ানে সংরক্ষণ করা হয়। এটি দুভাগে বিভক্ত, একটি হচ্ছে দেনাদার খতিয়ান আর একটি হচ্ছে পাওনাদার খতিয়ান। তাহলে আমরা কি বুঝলাম? ব্যক্তিক খতিয়ানে যে খতিয়ানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবগুলো লেখা থাকে সেটা হচ্ছে ব্যক্তিক খতিয়ান। যেমন ধারে ক্রয় বিক্রয়ের ফলে সৃষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাব এ খতিয়ানে সংরক্ষণ করা হয়। দেনাদার খতিয়ান এরই আর এক নাম বিক্রয় খতিয়ান। ধারে বিক্রয়কৃত মালের ক্রেতাদের হিসাব যে খতিয়ানে লেখা হয় তাকে দেনাদার খতিয়ান বলে। পাওনাদার খতিয়ান এরই আরেক নাম ক্রয় খতিয়ান। ধারে পণ্য ক্রয়ের সময় পাওনাদারগণের ব্যক্তিক হিসাব যে খতিয়ানে লিপিবদ্ধ করা হয় তাকে পাওনাদার খতিয়ান বলে। তোমরা বিষয়টি বুঝতে পারলে যে ব্যক্তিক খতিয়ান দুই ভাগে বিভক্ত, একটি দেনাদার খতিয়ান, একটি পাওনাদার খতিয়ান। দেনাদার খতিয়ান বিক্রয়ের সাথে জড়িত, পাওনাদার খতিয়ান পণ্য ক্রয়ের সাথে জড়িত। এবার দেখো অব্যক্তিক বা সাধারণ খতিয়ান। ব্যবসায়ের সকল প্রকার সম্পত্তি, দায় ও নামিক হিসাবসমূহ যে খতিয়ানে সংরক্ষণ করা হয় তাকে অব্যক্তিক বা সাধারণ খতিয়ান বলে। এটি দুভাগে বিভক্ত, যথা প্রাইভেট খতিয়ান আর নামিক খতিয়ান। তাহলে ব্যবসায়ের সম্পত্তি ও দায়, আর নামিক হিসাব কোনগুলো? আয় ব্যয় সংক্রান্ত হিসাব হচ্ছে নামিক হিসাব। তাহলে সম্পত্তি, দায় ও আয় ব্যয় নিয়ে যে খতিয়ান, আয় ব্যয় সমূহ যে খতিয়ানে সংরক্ষণ করা হয় সেটাই হচ্ছে অব্যক্তিক বা সাধারণ খতিয়ান। এবার দেখো এই দুটি ভাগে বিভক্ত করলাম, প্রাইভেট খতিয়ান আর নামিক খতিয়ান। এখন প্রাইভেট খতিয়ান কি? ব্যবসায়ের সম্পত্তি, দায় ও মূলধন সংক্রান্ত হিসাব সমূহ যে খতিয়ানে সংরক্ষণ করা হয় তাকে প্রাইভেট খতিয়ান বলে। আর নামিক খতিয়ানটা কি? যে খতিয়ানে ব্যবসায়ের আয় ব্যয় ও লাভ ক্ষতি সংক্রান্ত হিসাব সমূহ সংরক্ষণ করা হয় তাকে নামিক খতিয়ান বলে। তাহলে নামিক খতিয়ানে ব্যবসায়ের আয় ব্যয় সংক্রান্ত হিসাব লেখা হয়ে থাকে, আর প্রাইভেট খতিয়ানে সম্পত্তি, দায় ও মূলধন সংক্রান্ত হিসাব সমূহ লেখা হয়ে থাকে। এবার আমরা দেখি যে খতিয়ানের টি ছক বা হিসাব ছক কেমন, অর্থাৎ টি ছকের একটি নমুনা। ডেবিট ক্রেডিট থাকবে, আর 1 2 3 4 5 6 7 8 8টি কলাম থাকবে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটি হচ্ছে খতিয়ানের টি ছক বা হিসাব ছক। এবার দেখো চলমান জের ছকের নমুনা। আধুনিক পদ্ধতিতে চলমান জের ছক অনুসরণ করা হয়ে থাকে, সেটা কেমন একটু দেখো। এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এই টাকাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা ডেবিট টাকা, একটা ক্রেডিট টাকা। এরপর আবার ব্যালেন্স বা উদ্বৃত্তকে আবার দুটি ভাগে ভাগ করেছে, ডেবিট আর ক্রেডিট। এটা হচ্ছে আধুনিক ছক বা চলমান জের ছক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়েকটি লেনদেন এখানে আছে, লেনদেনগুলো লক্ষ্য করো। জনাব হাবিব 2019 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। মাসের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ ছিল। জানুয়ারি 3 তারিখে 2,000 টাকা জমা দিয়ে একটি ব্যাংক হিসাব খোলা হলো। 5 তারিখে বলেছে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকার। 6 তারিখে বলেছে নগদে পণ্য বিক্রয় 8,000 টাকা। 28 তারিখে বলেছে
চেকের মাধ্যমে বিক্রয় ৬,০০০ টাকা। উপরোক্ত তথ্যের ভিত্তিতে নগদান হিসাব প্রস্তুত করো। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় খতিয়ান। এখানে কয়েকটি লেনদেন দেওয়া আছে, বলছে নগদান হিসাব প্রস্তুত করো। অর্থাৎ আমাদের হিসাবের টাইটেল বা শিরোনাম হবে নগদান হিসাব। এখানে যে কয়টি লেনদেন আছে নগদান হিসাবের সাথে অর্থাৎ নগদ টাকার সাথে সম্পর্কযুক্ত হিসাবগুলো আমরা নগদান হিসাবে অন্তর্ভুক্ত করব। এসো দেখি কিভাবে এই লেনদেনগুলো খতিয়ানে অন্তর্ভুক্ত করে। এটা একটি নগদান হিসাব, এটাই শিরোনাম বা টাইটেল। ডেবিট, ক্রেডিট, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, আবার তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, এরকম 8টি কলামে টি হিসাব ছক আমি কেটেছি। এখন দেখো যে লেনদেনগুলোর নগদানে কিভাবে অন্তর্ভুক্ত করতে হয়। আমার প্রশ্ন ছিল, জনাব হাবিব 2019 সালের 1 জানুয়ারি 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে দেখো এই লেনদেনের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই জাবেদার থেকে আমরা খতিয়ান হিসাবে কিভাবে অন্তর্ভুক্ত করব একটু ভালোভাবে লক্ষ্য করো। যে নগদান হিসাবের ডেবিট সাইডে মূলধন হিসাব বলে লিখতে হবে। অর্থাৎ আমি যেহেতু নগদান হিসাব করছি তাই নগদান হিসাবের ডেবিট সাইডে, এই যে ডেবিট সাইডে মূলধন হিসাব বলে লিখতে হবে। এই যে মূলধন হিসাব বলে লিখেছি 50,000 টাকা। এবার দেখো আরও একটি লেনদেন। জানুয়ারি 3 তারিখে 2,000 টাকা জমা দিয়ে একটি ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে এর জাবেদাটা কি হয়? ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদান হিসাবের ক্রেডিট সাইডে ব্যাংক হিসাব বলে লিখতে হবে, নগদান হিসাবের ক্রেডিট সাইডে ব্যাংক হিসাব বলে লিখতে হবে, লিখে 20,000 টাকা। এবার দেখো 5 তারিখে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। তাহলে এর জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ বাকিতে উল্লেখ না থাকলে আমরা এটাকে নগদে ধরব, তাই ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা কিভাবে খতিয়ানে অন্তর্ভুক্ত করব? নগদান হিসাবের ক্রেডিট সাইডে ক্রয় হিসাব বলে লিখব, নগদান হিসাবের ক্রেডিট সাইডে ক্রয় হিসাব বলে লিখব 15,000 টাকা। 6 তারিখে দেখো নগদে পণ্য বিক্রয় 8,000 টাকা। তাহলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাবের ডেবিট সাইডে বিক্রয় হিসাব বলে লিখব, তাহলে নগদান হিসাবের ডেবিট সাইডে বিক্রয় হিসাব বলে লিখব, লিখে 8,000 টাকা। আরেকটা দেখো 28 তারিখে চেকের মাধ্যমে বিক্রয় 6,000 টাকা। আমরা জাবেদা কি পেয়ে থাকি? নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদান হিসাবের ডেবিট সাইডে বিক্রয় বলে লিখব, নগদান হিসাবের ডেবিট সাইডে বিক্রয় বলে লিখব 6,000। এই টাকা আর এই টাকার যোগফল এই পাশে বেশি হয়েছে, সেটাকে আমি যোগ করে নামিয়েছি। এই 64,000 টাকাই এখানে দেখানো হয়েছে। তারপরে এই দুটো যোগ করে এটার থেকে বিয়োগ করে 29,000 টাকা যে ব্যালেন্সিং ফিগার, সেইটা আমি এখানে দেখাইছি যে ব্যালেন্স সিডি ক্যারিড ডাউন। এটাই জানুয়ারির 31-এ এটা হচ্ছে সিডি ব্যালেন্স, সেটাই ফেব্রুয়ারির 1 তারিখে হয় ব্যালেন্স বিডি, মানে ব্রড ডাউন, মানে আনা হলো এই 29,000। কেউ যদি জিজ্ঞাসা করে যে নগদে কত টাকা আছে বর্তমানে, তাহলে ফেব্রুয়ারির 1 তারিখে বলা যাবে যে কারবারে নগদ টাকা 29,000 টাকা আছে। এই পদ্ধতির নাম হচ্ছে টি ছক বা হিসাব ছক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে একটি সমস্যা তুলে ধরেছি। সমস্যাটি হচ্ছে দেখো, জনাব পলক নগদ 30,000 টাকা ও 25,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে 2019 সালের 1 জানুয়ারি তারিখে ব্যবসা শুরু করে। তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। জানুয়ারি 3 পণ্য ক্রয় 5,000 টাকা। 7 তারিখে
ব্যাংকে জমা দেওয়া হলো 6,500 টাকা। 10 তারিখে পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি 8,500। 16 তারিখে বাকিতে পণ্য ক্রয় 8,000 টাকা। 22 তারিখে ভাড়া প্রদান 2,500 টাকা। 27 তারিখে বলেছে দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 3,000 টাকা। 28 তারিখে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 8,000 টাকা। 30 তারিখে বলেছে ব্যাংক থেকে উত্তোলন 4,500 টাকা। একটু লক্ষ্য করো, এখানে বলেছে হিসাব ছকে নগদান হিসাব ও চলমান জের ছকে ব্যাংক হিসাব তৈরি করো। আমাদের খতিয়ান করতে হলে এই দুইটি হিসাব সম্পর্কেই জানতে হবে। এখানে বলেছে হিসাব ছকে বা টি ছকে নগদান হিসাব, আরেকটা হচ্ছে চলমান জের ছকে ব্যাংক হিসাব তৈরি করো। আমরা এখন যে সমাধান করব সেটা হচ্ছে হিসাব ছকে নগদান হিসাব কিভাবে করতে হয় এ সম্পর্কে আমরা এখন দেখব। তোমরা দেখতে পারছো যে জনাব পলকের খতিয়ান বহি নগদান হিসাব, অর্থাৎ আমরা এটাকে করছি খতিয়ান বহি, কিন্তু টাইটেলটা হচ্ছে নগদান হিসাব, অর্থাৎ টি ছকে করতে বলেছে, তাই আমি একটি টি ছকে নগদান হিসাবের নমুনা দেখালাম। এখন দেখি যে কি করে ওই সমস্যা থেকে এই সমাধানটা আমরা করেছি সেটা দেখি। জানুয়ারি 1 তারিখে বলা ছিল প্রশ্নে যে নগদ 30,000 টাকা এবং 25,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে নগদ 30,000 আর 25,000 টাকার পণ্যদ্রব্য, এই পণ্যদ্রব্যকে আমরা জাবেদা লেখার সময় ক্রয় হিসাব লিখব, তাই নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ এই দুটো টাকার যোগফল হচ্ছে ক্যাপিটাল, সেটা লেখানো হয়েছে। এটা তো গেল জাবেদা। এই জাবেদা থেকে কিভাবে খতিয়ানে অন্তর্ভুক্ত করা যায় একটু আগে ছোট্ট একটি সমস্যার সমাধান দেখিয়েছি, আর এখন একটি পূর্ণাঙ্গ অঙ্কের আমি তোমাদের সমাধান দেখাচ্ছি। তাহলে এই অঙ্কে নগদান হিসাব টাইটেল অর্থাৎ নগদান হিসাব করতে হলে এই জায়গা দুটো জাবেদা আছে, একটা নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট, আরেকটি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু আমার টাইটেলটা হচ্ছে নগদান হিসাব, তাই আমি এই জাবেদাটা নেব, নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাবের ডেবিট সাইডে মূলধন হিসাব বলে লিখব 30,000 টাকা, 55,000 নয়, এই 30,000। নগদান হিসাবের ডেবিট সাইডে মূলধন হিসাব বলে লিখব 30,000। এই জাবেদাটা কেন অন্তর্ভুক্ত করতে পারছি না? কারণ ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট এখানে শিরোনামে আমার ক্রয় হিসাব চাই নাই বা মূলধন হিসাব চাই নাই, তাই এটা অন্তর্ভুক্ত হলো না। আবার দেখো, জানুয়ারি 3 তারিখে পণ্য ক্রয় 5,000 টাকা, তাহলে এর জাবেদাটা কি হয়? ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি জাবেদা থেকে খতিয়ানে কিভাবে অন্তর্ভুক্ত করব? নগদান হিসাবের ক্রেডিট সাইডে, নগদান হিসাবের ক্রেডিট সাইডে ক্রয় হিসাব বলে লিখব এই 5,000 টাকা। 7 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 6,500 টাকা, তার জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। কিভাবে খতিয়ানে লিখব? নগদান হিসাবের ক্রেডিট সাইডে, নগদান হিসাবের ক্রেডিট সাইডে ব্যাংক হিসাব বলে 6,500, যে ব্যাংক হিসাব বলে 6,500 লিখেছি। আবার দেখি, জানুয়ারি 10 পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেল 8,500 টাকা। আমরা জানি যে পণ্য বিক্রয় করে চেক পেলে সেটাকে নগদ টাকা সামিল মনে করতে হয়, তাই নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাবের ডেবিট সাইডে বিক্রয় হিসাব বলে লিখব, নগদান হিসাবের ডেবিট সাইডে বিক্রয় হিসাব বলে লিখব 8,500 টাকা। তোমরা যদি সুন্দরভাবে লক্ষ্য করো তাহলে খতিয়ানে কিভাবে অন্তর্ভুক্ত করতে হয় তোমরা সবাই বুঝতে পারবে। দেখো, 16 তারিখে বাকিতে পণ্য ক্রয় 8,000 টাকা। বাকিতে পণ্য কিনলে জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট, কিন্তু এই দুটি হিসাব আমার যে টাইটেল বা শিরোনাম নগদান হিসাব করতে বলেছে,
এই দুইটি হিসাব এই নগদান হিসাবের সাথে কিন্তু সংশ্লিষ্ট নয় বা এই নাম নেই, তাই এই লেনদেনটি নগদান হিসাবে অন্তর্ভুক্ত হবে না, তাই এখানে দেখানো হয়নি। আরেকটি লেনদেন দেখো, জানুয়ারির 22 ভাড়া প্রদান 2500, জাবেদা হয় ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাবের ক্রেডিট সাইডে ভাড়া হিসাব বলে লিখব, নগদান হিসাবের ক্রেডিট সাইডে ভাড়া হিসাব বলে আমরা 2500 টাকা লিখেছি। আর একটা দেখি, দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 3000 টাকা, তার জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। নগদান হিসাবের ডেবিট সাইডে দেনাদার বলে লিখেছি 3000 টাকা। আরও একটি লেনদেন, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 8000 টাকা। কোন একজন দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাহলে তার জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এই নগদান হিসাবের সাথে এর সংশ্লিষ্টতা নাই, তাই এখানে নগদান হিসাবে এই লেনদেনটির অন্তর্ভুক্তি দেখানো হলো না। আরও একটি লেনদেন, ব্যাংক থেকে উত্তোলন 4500, তার জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে দেখানো হয়েছে নগদান হিসাবের ডেবিট সাইডে ব্যাংক হিসাব বলে দেখানো হয়েছে 4500 টাকা। এইভাবে আমরা সকল লেনদেন কোনটি কোনটি নগদান হিসাবের সাথে সংশ্লিষ্ট সেটা দেখানো হয়, তারপর যোগ করা হয় টোটাল 46,000। এখানে সেই 46,000 লেখা হয়েছে। এবার এইটা অর্থাৎ এই তিনটা হিসাব যোগ করে এর থেকে বিয়োগ করলে 32,000 টাকা যে উদ্বৃত্ত থাকে সেটাকেই ব্যালেন্স সিডি বলে, আর সেটাই ব্যালেন্স বিডি হয় পরের তারিখে, অর্থাৎ এটা 31শে জানুয়ারি, এটা ফেব্রুয়ারি 1, এটা ব্যালেন্স বিডি। অর্থাৎ নগদান হিসাবের ব্যালেন্স জানতে চাইলে বলতে হবে বর্তমানে কারবারে 32,000 টাকা আছে। এটাই হচ্ছে টিসক বা হিসাব ছক পদ্ধতি। আমি পূর্বের সমস্যায় আরেকবার তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে আমার দুটি উত্তর চেয়েছে, একটি হচ্ছে হিসাব ছকে নগদান হিসাব, আর আরেকটি হচ্ছে চলমান জের ছকে ব্যাংক হিসাব তৈরি করো। একটা গেল নগদান হিসাব, এবার এটাকে বলেছে ব্যাংক হিসাব তৈরি করো। মানে তাহলে আমরা একটু আগে নগদান হিসাব টি ছকে দেখেছি, এবার চলমান জের ছকে ব্যাংক হিসাব কিভাবে করতে হয় দেখি। এখানে আরেকটু বিষয় আছে, আমরা ব্যাংক হিসাব তৈরি করতে হলে আমাদের এই সমস্যা থেকে খুঁজে নিতে হবে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট লেনদেন কোনগুলো। তাহলে আমরা এখানে খুঁজে দেখেছি যে ব্যাংকের সাথে লেনদেন 1টি, 2টি, 3টি, এই 3টি, মানে ব্যাংকে জমা দেওয়া হলো 6,500, আর দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, ব্যাংক থেকে উত্তোলন এত। অর্থাৎ যে হিসাবটি করতে বলবে সেই হিসাবের সাথে সংশ্লিষ্ট লেনদেনগুলো খুঁজে নিলে সহজ হয়। এবার কি করে সমাধান করে, এটা একটি ব্যাংক হিসাব এবং এটা একটি চলমান জের ছক। কিভাবে এই চলমান জের ছকে লেনদেন অন্তর্ভুক্ত করব দেখো। প্রথমে বলেছে ব্যাংকে জমা দেওয়া হলো 6,500, আমি এর জাবেদা কি হয় দেখো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই জাবেদা থেকে কিভাবে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে হয় একটু লক্ষ্য করো। ব্যাংক হিসাবের ডেবিট সাইডে, এই যে ব্যাংক হিসাবের ডেবিট সাইডে যে একটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড, এরকম মনে রাখবো। ব্যাংক হিসাবের ডেবিট সাইডে নগদান হিসাব বলে লাগবে, যে নগদান হিসাব বলে লাগবো, এটাকে সাইড ধরো। ব্যাংক হিসাবের ডেবিট সাইডে নগদান হিসাব বলে লিখবো 6,500 টাকা। আরেকটি দেখো, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 8,000, একজন দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাহলে আমাদের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংক হিসাবের ডেবিট সাইডে, এই যে ব্যাংক হিসাবের ডেবিট সাইডে দেনাদার বলে লাগবে, যে দেনাদার বলে 8,000 লিখছি। এখানে লক্ষণীয় যে পূর্বে 7 তারিখের লেনদেনটি ডেবিট সাইডে 6,500, সেটাই ডেবিটে এখানে উল্লেখ করলাম আমরা 6,500। 28 তারিখে ডেবিটে আরেকটু টাকা এসেছে,
তাই 8 আর 6 14,500, এই দুটো যোগ করে 14,500 দেখানো হয়েছে উদ্বৃত্ত। অর্থাৎ এই হিসাব ছকে প্রতিদিনকার হিসাব উদ্বৃত্ত প্রতিদিন বের করা হয়ে থাকে। যেমন 28 তারিখে আরেকটি টাকা আসার ফলে 6,500 সাথে 8,000 যোগ হয়ে 14,500 ডেবিট ব্যালেন্স দেখানো হয়েছে। ঠিক দেখো, আরেকটি লেনদেন, সেটা 30 তারিখ হয়েছে, ব্যাংক থেকে উত্তোলন 4,500, অর্থাৎ ব্যাংক থেকে টাকা ওঠানো হলো। এই ক্ষেত্রে আমাদের জাবেদা হয় নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংক হিসাবের ক্রেডিট সাইডে নগদান হিসাব বলে লিখে 4,500 লিখলাম। এই ক্ষেত্রে এই ডেবিট আর ক্রেডিটের ফলে এই 14,500 ডেবিট ছিল, আর এখানে ক্রেডিট 4,500, এটা মাইনাস করে 10,000, অর্থাৎ প্রতিদিনকার হিসাব উদ্বৃত্ত প্রতিদিন বের করা হয়। তাই ব্যাংক হিসাবে বা চলমান জের ছকের ব্যাংক হিসাব, কেউ যদি জিজ্ঞাসা করে যে ব্যাংকে কত টাকা আছে, সে সরাসরি বলতে পারবে যে 30 তারিখে 10,000 টাকা আছে, 28 তারিখে কত ছিল, 14,500 ছিল, 7 তারিখে কত ছিল, 6,500, সঙ্গে সঙ্গে সে উত্তর দিতে পারে। এই চলমান জের ছক সুবিধা। এইবার এরই পাশাপাশি আমি হিসাব ছকটা দেখাই। এ দেখো, হিসাব ছক বা টি ছক, ওই ব্যাংক হিসাব আমি আগেই করে রেখেছি। এখানে কেউ যদি জিজ্ঞাসা করে যে 28 তারিখে কত টাকা আছে, সে কিন্তু বলতে পারবে না, তাকে ক্যালকুলেশন করতে হবে। এরকম হিসাব ছকে ক্যালকুলেশন করে 31 তারিখে কত টাকা আছে সে বলতে হলে এই এতগুলো হিসাব করে এসে যোগ বিয়োগ করে তারপর বলতে হবে যে তার 10,000 টাকা আছে। কিন্তু আধুনিক পদ্ধতি বা চলমান জের ছকে সঙ্গে সঙ্গে একটা ক্লিক করার মাধ্যমেই বলে দিতে পারবে যে এত টাকা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এত সময় যে আলোচনা তোমাদের সামনে করলাম, এখন হচ্ছে মূল্যায়নের পালা। তোমাদের কাছ থেকে আমি জানতে চাই তোমরা কতটুকু বুঝলে আমার ক্লাসটি। তা উত্তর বলি, আমি যদি জিজ্ঞাসা করি খতিয়ান কাকে বলে, তা যেহেতু এটা একটা অনলাইন ক্লাস, তোমাদের কাছ থেকে সরাসরি উত্তর নিতে পারছি না, কিন্তু প্রশ্নগুলো মূল্যায়নের কেমন হয়ে থাকে তোমরা নিজেরাই নিজেকে যাচাই করো। যেমন খতিয়ান কাকে বলে, খতিয়ানকে কত ভাগে ভাগ করা যায়, কি কি, একটি সাধারণ খতিয়ান হিসাবের নাম বলো, একটি সহকারী খতিয়ান হিসাবের নাম বলো, চলমান জের ছকে কয়টি ঘর থাকে, টি ছকে কয়টি ঘর থাকে। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা পারো কিনা একটু যাচাই করে দেখো। আরও একটি বিষয় দেখো, কবিতার নিকট থেকে মাল ক্রয় 30,000 টাকা, এখানে কি কি হিসাব হবে? অর্থাৎ কবিতার থেকে মাল কিনলে দুইটি পক্ষ সৃষ্টি হয়, সেই দুইটি পক্ষ কি কি, অর্থাৎ কোন কোন হিসাব হবে একটু দেখো পারো কিনা। দোকান ভাড়া পরিশোধ 2,000 টাকা, এখানে কি কি হিসাব হবে একটু ভেবে দেখো। আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, মিসেস সেন 2019 সালের জুলাই মাসে নগদ 30,000 টাকা ও 15,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। অন্যান্য লেনদেন ছিল জুলাই 2, নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা, নগদে পণ্য ক্রয় 15,000 টাকা, 10 তারিখে বলছে ভাড়া প্রদান 2,000 টাকা, 15 তারিখে কর্মচারীদের বেতন প্রদান এত টাকা, 20 তারিখে ব্যাংকে জমা দান 3,000 টাকা। উপরোক্ত তথ্যের ভিত্তিতে টি ছকে খতিয়ান প্রস্তুত করো। এটা তোমরা বাড়িতে বসে বসে করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে এই আশা করি।